নির্ঘুম এক লম্বা রাত কোনো মতে এপাশ ওপাশ করে কাটিয়ে ভোরের আলো ফুটতেই ফজরের নামাজ শেষ করে জগিংয়ে বের হয়েছে রায়াফ। আজকাল তার কিছুই ভালো লাগছে না। দুশ্চিন্তা আর হতাশা চারদিক থেকে যেন তাকে গ্রাস করতে চাইছে। চোখ বন্ধ করলেই বীভৎস কিছু পুরনো স্মৃতি করুণভাবে চোখের সামনে ভেসে উঠছে। সারাক্ষণ বিভীষিকাময় ভয়ঙ্কর স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়। বেঁচে থেকেও যেন সে মৃত আজ। নির্জন পার্কটাতে একের পর এক চক্কর কেটে যাচ্ছে রায়াফ। চতুর্পাশের জিনিস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে কঠিনভাবে। কত সময় ধরে সে এভাবে দৌড়ে চলেছে তার নিজেও ঠাহর করতে পারছে না। চেয়েও যেন পায়ের গতি রোধ করা যাচ্ছে না এমন অবস্থা। হঠাৎ ওই চিকন মিষ্টি মেয়েলি স্বরে পায়ের গতি স্লোথ হলো তার। ধীরে ধীরে রাস্তার পাশের বেঞ্চিটার কাছে গিয়ে শক্ত অবস্থানে দাঁড়ালো রায়াফ। পিছন ফিরে শ্যামবর্ণের মায়াবী মুখশ্রী দেখে নিমিষেই সকল দুশ্চিন্তা মস্তিষ্ক থেকে দৌড়ে পালালো। এতক্ষণ কোনো কিছু টের না পেলেও অসহ্য গরমে শরীরে জ্বালা ধরে গেল মুহূর্তে। মাথার চুল নিংড়ে চিকচিকে মোটা দানার ঘাম চিবুক বেয়ে নেমে গ্রীবাদেশে বিলীন হচ্ছে। পানি পিপাসায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে উঠল। রায়াফের এমন অদ্ভুত অবস্থা দেখে মেয়েটি সামান্য হেসে হাতে থাকা ওয়াটার বোতল এগিয়ে দিল। এভাবে উদ্ভ্রান্তের মতো কেউ দৌড়ায়? দেখেছেন সূর্যের তেজ কত? কাঁপা কাঁপা হাতে মেয়েটির থেকে পানির বোতল নিয়ে ছোট করে থ্যাঙ্কস জানালো রায়াফ। এরপর আশেপাশে চোখ বুলিয়ে দেখল সকালবেলা যারা জগিংয়ে এসেছিল তাদের কেউ নেই এখন আর। হাতের স্মার্ট ওয়াচের দিকে তাকাতেই চোখ ছানাবড়া হলো। আসলে চারপাশে খেয়াল না করেই আপন ভবনে দৌড়ে যাচ্ছি, বুঝতেই পারিনি এতটা বেলা হয়ে গেছে। তো আপনি এই সময় এখানে কি করছেন? নিচু কণ্ঠে এনিকে প্রশ্নটি করে বোতলের ছিপি খুলে ঢকঢক করে পানি গিলতে লাগলো রায়াফ। এনি স্মিত হেসে বলল, আপনার জন্য আসতেই হলো মিস্টার। আমার জন্য মানে? ভ্রু কুঞ্চন করে অবাকের স্বরে কথাটা শুধালো রায়াফ। এনি আঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, ওই যে তিনতলা সিরামিক ইটের খয়েরি রাঙা বিল্ডিংটা দেখছেন, ওটা আমাদের বাড়ি। দোতলায় জানালার বরাবর যেই রুমটা দেখতে পাচ্ছেন ওইটা আমার বেডরুম। যখন আমি ডিউটি থেকে ফিরেছি তখন থেকে আপনাকে ফলো করে যাচ্ছি। 3 ঘন্টা ধরে আপনি বিরামহীন হেঁটে চলেছেন। এনির কথায় সামান্য লজ্জিত হলো রায়াফ। এমনভাবেই দুশ্চিন্তায় মশগুল হয়েছিল যে সে 3 ঘন্টা ধরে একই জায়গায় হেঁটে চলেছে। ইস, না জানি মেয়েটা আমাকে বেকল ভাবছে। রায়াফ পানির বোতল ফিরিয়ে দিতে হাত বাড়িয়ে আমতা আমতা করে বলে উঠল। আসলে হয়েছে কি, রায়াফকে কথা বলার সুযোগ না দিয়ে এনি বলে উঠল, দুশ্চিন্তা কখনোই কোনো কিছুর সমাধান করতে পারে না। তাই আমি বলবো আজে বাজে চিন্তা না করে মনের জমানো কথাগুলো কাউকে শেয়ার করুন। আমার মনের কথা কাউকে শেয়ার করার মতো নয় মিস এনি। আহত স্বরে কথাটি বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না রায়াফ। রায়াফের মাথা নিচু করে হনহন করে হেঁটে যাবার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এনি। মানুষটা খুবই নরম মনের, আর নরম হৃদয়ের মানুষের কষ্টই সবচেয়ে বেশি এই নিষ্ঠুর পৃথিবীতে। কোমরে একটা সাদা টাওয়েল জড়িয়ে খোশ মেজাজে সিগারেটে ফুঁকে চলছে যুবরাজ। তাকে দেখেই বোঝা যাচ্ছে সবই লম্বা একটা শাওয়ার নিয়ে এসেছে। ভালো করে না মোছার কারণে চুলের আগা গড়িয়ে টুপটুপ করে জল ঝরে পড়ছে। সেদিকে অবশ্য তার কোনো ধ্যান নেই। তার ধ্যান জ্ঞান সব সামনে মেলে ধরা একটা স্থির চিত্রের ওপর। নিজের ফোনের স্ক্রিনে রাজ্যর আবেদনময়ী একটা ছবি বের করে বারবার চুমু খাচ্ছে আর হো হো করে হেসে উঠছে সে। চুমু খাওয়া শেষ হতেই ফোনটা সেন্টার টেবিলের ওপর রাখল। তারাও জানে মান, আগে শর্টসটা পরে নেই। শীষ বাজাতে বাজাতে দ্রুত হাতে একটা হাফ প্যান্ট পরে নিল যুবরাজ। এরপর সেকেন্ড না গড়াতেই আবার ফোনের লক খুলে ছবিটি বের করে চুমু খেল। সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন অদ্ভুত মেজাজ বিগড়ানো ঘটনা পুরোটাই পাক্কা 10 মিনিট ধরে দেখে চলেছে রায়াফ। শেষে বিরক্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে নিজের গায়ের জগিং ড্রেস খুলতে খুলতেই বলল, আজকাল নেশা পানি বেশি করছিস নাকি? হ্যাঁ, নাকি মেন্টালি সিক হয়ে গেছিস? রায়াফের তিরস্কার কানে তুলল না যুবরাজ, কারণ সবাই জানে সে নির্লজ্জ আর বেহায়া।
রায়াফের কথাকে পাত্তা না দিয়ে আরও বার দুয়েক চুমু খেয়ে ফোনটা রেখে স্থির হয়ে বসলো যুবরাজ। আজকে তার জীবনের সবচেয়ে বড় খুশির দিন। এমন খুশি কি চাইলেই হওয়া যায় নাকি? আজ তো তার জন্য ঈদের দিন। অ্যাস্ট্রেতে সিগারেটের ফিল্টার ঠেসে ধরে নায়কীয় ভঙ্গিমায় সামনের এলোমেলো চুলগুলো ব্যাক ব্রাশের মতো করে ঠেলে পিছনে সরালো। এরপর টেবিলে থাকা জুসের গ্লাস তুলে আয়েশি ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে ছোট চুমুক দিয়ে রায়াফের দিকে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল। ফ্রেশ হবার জন্য উঠতে উঠতে রায়াফ শুধালো, এ কোন অসভ্যতামি? যুবরাজ গ্লাস ফেলে উঠে দাঁড়িয়ে আদর মাখা কণ্ঠে বলে উঠল, আরে রেগে যাচ্ছিস কেন বেটা? ঈদের দিন কেউ রাগ করে নাকি? আজকে ঈদ? ওয়াশরুমের দরজায় পা রেখে জিজ্ঞাসু ভঙ্গিতে যুবরাজের পানে দৃষ্টি পাতল রায়াফ। হ্যাঁ, আজকে তো ঈদই, তুই জানিস না? বিশাল কনফিডেন্সের সহিত প্রশ্নখানা ছুঁড়ে মারল যুবরাজ। শাওয়ারের নব ঘুরাতে ঘুরাতে রায়াফ বলে উঠল, মেয়াদুদ্দিনের গাঁজা কখন সেবন করেছিস তুই যুবরাজ? গাজা নয় রে বন্ধু, গাজা নয়, বেহেশতি শরাব। যুবরাজের মুখের ওপর ধরাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে শাওয়ারের শীতল জল রাশির নিচে গিয়ে চোখ বুজে দাঁড়ালো রায়াফ। এই মুহূর্তে যুবরাজের হেয়ালিপনা একদম ভালো লাগছে না তার। যেখানে সেকেন্ডে সেকেন্ডে জীবনের রং বদলে যাচ্ছে, সেখানে কিসের এত আনন্দ উল্লাস? রান্নাঘরে আনমনে পায়েসের পাতিলে নাড়াচাড়া করে যাচ্ছেন মিসেস তনুজা। আজ তার কিছুই রান্না করতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে এই জীবন তার কাছে বিষাদ ঠেকে। মনে হয় সংসার ছেড়ে দূরে কোনো নির্জন একাকী জায়গায় চলে যেতে পারলে হয়তো মনের ভেতর এর আগ্নেয়গিরির লাভার মতো দগদগে আগুনটাকে নেভানো যেত। কিন্তু স্বামী সন্তান সংসার ফেলে কোথায় যাব আমি? আর ভাবতে পারেন না মিসেস তনুজা। হঠাৎ ওই নেত্র বেয়ে অঝরে ধারায় জলের ফোয়ারা ঝরতে থাকে। চুলাটা কোনো মতে বন্ধ করে ক্যাবিনেটে হেলান দিয়ে বসে ফুপিয়ে কেঁদে ওঠেন তনুজা। নিজের নারীছেঁড়া ধন আদরের ছেলের মায়াবী মুখখানা চোখে ভাসতেই বুক চাপড়ে হাই হুতাশ করে ডুকরে ওঠেন তিনি। আমার বাচ্চা, ওরে আমার বাবা রে, আমার বাচ্চাটার কি দোষ ছিল রে আল্লাহ? কেউ কেন আমার এত সুন্দর বাচ্চাটাকে মেরে ফেললো? আমার সহজ সরল ছোট্ট বাচ্চাটা। হায় রে মাবুদ, এই নিষ্ঠুরতা তুমি কিভাবে মেনে নিলে? সন্তানের লাশটা দেখার নসিব পর্যন্ত করলে না। ধীরে ধীরে তনুজার কান্নার দহমক ভারী হয়ে এলো। বুকের ব্যথাটা কঠিনভাবে যন্ত্রণা দিতে লাগলো। সারা দুনিয়া ঘুরে উঠল। মনে হচ্ছে এখনই হয়তো প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে ওই দুর্গগনে ডানা মেলে উড়াল দেবে। সারা শরীর অসাড় হয়ে দৃষ্টি অন্ধকার হয়ে এলো। রেজওয়ান চৌধুরী কেবলই বাজার সেরে বাসায় ফিরেছেন। দরজার সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল টিপে যাচ্ছেন, কিন্তু কেউ দরজা খুলছে না। এবার ভদ্রলোক বেশ চিন্তিত হলেন। নিশ্চয়ই তনুজা ঘরের এক কোণে বসে কাঁদছে। ছেলেটার জন্মদিন এলেই তনুজা এমন করে। এসব দেখার জন্য আর কতকাল বাঁচিয়ে রাখবে খোদা? এদিকে বারবার কলিং বেলের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটে রাজ্যর। সামান্য জাগ্রত হয়ে ভাবতে লাগে, কেউ দরজা কেন খুলছে না? বাসায় কি কেউ নেই নাকি? হঠাৎই তার বালিশের নিচে ফোনখানা ভো ভো শব্দে কাঁপতে থাকে। তড়িৎ গতিতে ফোন বের করে স্ক্রিনে বাবা লেখা দেখে বেশ অবাক হয় রাজ্য। ফোন কেটে যাবার আগেই ঝটফট ফোন রিসিভ করে হ্যালো বলার আগেই রেজওয়ান চৌধুরী বিচলিত কণ্ঠস্বর পাওয়া যায়। তাড়াতাড়ি দরজা খোলো, তোমার মা মনে হয় আজকেও কাঁদছে। হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে রাজ্যর ভোতা মস্তিষ্কে কিছুই ঢুকল না। তবুও তড়িঘড়ি করে সিঁড়ি ডিঙ্গিয়ে দরজা খুলে অবুঝের মতো দাঁড়িয়ে রইল। সরে দাঁড়াও আমার সামনে থেকে। কথাখানা বলে রাজ্যকে ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রেজওয়ান চৌধুরী। এরপর চিন্তিত স্বরে ডেকে উঠলেন, তনুজা। বেশ কয়েকবার ডেকেও তনুজার হদিস পাওয়া গেল না। পায়েসের গন্ধে পুরো লিভিং রুম মোমো করছে। গন্ধেই বলে দিচ্ছে কেবল রান্নাটা হয়েছে। চৌকস রাজ্য দৌড়ে কিচেনে ঢুকে চারপাশে চোখ বুলাতেই দেখতে পায় ক্যাবিনেটে হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছেন তিনি। সাথে সাথেই রাজ্য চিৎকার করে ওঠে, মা! যুবরাজকে সাথে নিয়ে আজকে রায়াফের হসপিটালে যাওয়ার কথা, মান্থলি চেক আপের জন্য। কিছুদিন ধরেই হুটহাট কাশি হচ্ছে, সাথে বুক ব্যথা। লাউন্স এর চেক আপ করাটা বেশ জরুরি। যুবরাজ আগেভাগে তৈরি হয়ে রায়াবকে তাগাদা দিল, তাড়াতাড়ি কর,
ওই রাস্তায় একটু বেলা হলেই জ্যাম লেগে যায়। গরম আমার একদম সহ্য হয় না, এটা তুই ভালো করেই জানিস। কথাগুলো বলে যুবরাজ চলে যেতেই দ্রুত হাতে নিজের কাপড় চোপড় পাল্টে নিল রায়াফ। আজকে সকাল থেকেই তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। বেহুদা ভয় মনে বাসা বেঁধেছে। হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করে লাফিয়ে চলেছে সারাটাক্ষণ। কিছুক্ষণ পরেই কোনো রকম তৈরি হয়ে পার্কিং লটে যাবার উদ্দেশ্যে ঘর ছেড়ে বাইরে বেরুতে নিলেই আচমকা ফুলের টবের হোঁচট খেয়ে নখ উল্টে ফেলল রায়াফ। কাঁচা নখ ভেঙে তরতাজা লাল রক্ত বেরিয়ে এলো। ব্যথায় চোখ মুখ কুঁচকে মেঝেতে বসে পড়ল সে। অজানা আতঙ্কে না চাইতেও চোখ থেকে টসটসে অশ্রুদানা ঝরে পড়ল পায়ের ওপর। গাড়ির স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে উপুর হয়ে চোখ বন্ধ করে বসে আছে যুবরাজ। 15 মিনিট ধরে জ্যামের মধ্যে পড়ে আছে তারা। আর সূর্যের ভালোবাসা দেখলে তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। নিজের সবটুকু উত্তাপ সযত্নে বিলিয়ে দিয়েছে ধরনের মানুষের জন্য। যুবরাজের পাশে বসে চারপাশে অস্থির দৃষ্টি বুলাচ্ছে রায়াফ। গরমে আর এসির গন্ধে তার পেট গুলিয়ে উঠছে বারবার। হঠাৎ ওই পাশের কালো রঙের একটা প্রাইভেট কারে রাজ্যকে অসহায় ভঙ্গিতে বসে থাকতে দেখে বেশ অবাক হলো রায়াফ। যুবরাজকে কিছু বলতে যাবে অমনি জ্যাম ছুটে গেল। জ্যাম ছুটতে আরও উদ্বিগ্নতা বাড়ল রায়াফের। কালো রঙের ল্যান্ড ক্রুইজারটাকে ফলো কর ইডরি। কথাটা বলেই নিজের কপালের দুই পাশে আঙ্গুল দিয়ে সমানে স্লাইড করতে লাগলো রায়াফ। গাড়ি ফলো করতে যাব কোন দুঃখে? যাচ্ছি তোর চেক আপ করাতে। ভাবলেশীনভাবে কথাটা বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল যুবরাজ। গাড়িতে রাজ্যকে বিচলিত লাগলো রে। কোথায় যাচ্ছে দেখা দরকার। আমার বউকে দেখেছিস, আগে বলবি না? এসকেলেটরে পা চেপে হুড়হুড় করে স্পিড বাড়ালো যুবরাজ। সকল গাড়ি ছাড়িয়ে কালো রঙের গাড়িটির পিছন পিছনে ছুটতে লাগলো ফুল স্পিডে। মিনিট 10 পরেই স্কয়ার হসপিটালের গেটের সামনে এসে থমকে দাঁড়ালো যুবরাজের গাড়ি। যুবরাজকে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে দৌড়ে ছুটে চলল রায়াফ। ওয়ার্ড বয়ের সহায়তায় গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে তোলা হচ্ছে তনুজা চৌধুরীকে। হঠাৎই সেখানে উদ্ভ্রান্তের মতো উপস্থিত হয় রায়াফ। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রশ্ন করে বসে, ওনার কি হয়েছে? অপরিচিত আগন্তুকের মাঝে পরিচিত কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠেন বৃদ্ধ রেজওয়ান চৌধুরী। নিজের মাকে কোনো মতে স্ট্রেচারে তুলে দিয়ে রায়াফের দিকে গভীর অসহায় নেত্রে অপলক তাকিয়ে রয় রাজ্য। রায়াফের দিকে বিস্ময়ের ভাবে অশ্রুসিক্ত নয়নে পলকহীন তাকিয়ে আছে রাজ্য। এই অপরিচিত ব্যক্তির কণ্ঠস্বর হুবহুব তার দাদা ভাইয়ের মতো। শুধু তাই নয়, শরীরের গড়ন থেকে শুরু করে উচ্চতা পর্যন্ত কাটকাট। তাহলে চেহারাটা কেন আলাদা? নিজেকে আর আটকে রাখতে পারল না রাজ্য। আহত কণ্ঠে রায়াফের উদ্দেশ্যে বলে উঠল, আমি কি আপনাকে একবার দাদা ভাই বলে ডাকতে পারি? এই প্রশ্নের জবাব কি দেবে রায়াফ মাথা নিচু করে ভাবতে লাগলো। তার দুই চোখ জলে ছলছল। জোর করে অশ্রুকণাদের আটকে রাখার কারণে চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে। রায়াফের উত্তরের আশা না করেই রাজ্য সিক্ত কণ্ঠে ডেকে উঠল, দাদা ভাই। রাজ্যর করুণ স্বরে দাদা ভাই কথাটা রায়াফকে পুরোটাই নাড়িয়ে দিল ভেতর থেকে। বুক ভেঙে জলোচ্ছ্বাসের মতো ফুলে ফেপে উঠল অশ্রু ফোয়ারা। সেটাকে কঠিনভাবে নিপীড়ন রোধ করে শক্ত চোখে রাজ্যর পানে দৃষ্টি দিল রায়াফ। নিজের চোখের গড়িয়ে পড়া জল দুই হাতের উল্টে পিঠে দ্রুত মুছে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলো রাজ্য। সরি, আসলে আপনাকে দেখে আমি বেশি আবেগী হয়ে পড়েছি, কিছু মনে করবেন না প্লিজ। রায়াফ কোনো প্রত্যুত্তর না করে আহত দৃষ্টিতে শুধু রাজ্যর ছল ছল চোখের দিকে তাকিয়ে রাজ্যর অবলীলায় বলা কথাগুলো শুনে যাচ্ছে। এই মেয়েটিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে তার মোটেও ভালো লাগছে না। সব কিছু সহ্যের বাইরে লাগছে। দম বন্ধকর পরিস্থিতিতে রায়াফ হাঁসফাঁস করতে লাগলো। হসপিটালের ভিতরে কি হচ্ছে একবার জানা দরকার। হঠাৎই হসপিটালে আসার মতো কি এমন ঘটলো? রায়াফকে নির্বাক দেখে রাজ্য কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমার একটা দাদা ভাই ছিল, হুবহু আপনার মতো, শুধু চেহারাটা ভিন্ন। বাবা শখ করে বিদেশে পড়তে পাঠিয়েছিল, কারণ দাদা ভাই ডক্টর হতে চেয়েছিল। দাদা ভাই বিদেশ গিয়েছিল ঠিকই, কিন্তু আমাদের কাছে আর ফিরে আসেনি। শুনেছি কেউ তাকে মেরে ফেলেছে, কিন্তু আমরা কেউ সেই লাশটা পর্যন্ত দেখিনি। দাদা ভাইয়ের হঠাৎ মৃত্যুর খবরে মা স্ট্রোক করে বসেন।
এরপর থেকেই নানান শারীরিক জটিলতার সৃষ্টি হয়। ওনার হার্টে সমস্যা হয়েছে, ডক্টর বলেছে যে কোনো সময় হার্ট অ্যাটাক করে উনি মারা যেতে পারেন। কথাগুলো বলতে বলতে রাজ্যর গলা ধরে এলো। বোবা কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ রোধ করার পরিস্থিতি হলো। একমাত্র ভাইকে হারিয়ে ফেলার চিনচিনে ব্যথায় বুক ভার হয়ে উঠল। এখন যদি এই মাটাও হারিয়ে যায় তাহলে কি আঁকড়ে ধরে বেঁচে থাকবে তার বাপ মেয়ে মিলে? নিজের ভেতরে ঠেলে আসা কান্নাকে রোধ করতে কিছুক্ষণ সময় নিয়ে রাজ্য মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এরপর খোলা আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি পিটপিট করে বুক ভরে শ্বাস নিল। আজকে আমার দাদা ভাইয়ের জন্মদিন। মা পায়েস রান্না করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মা আজও বিশ্বাস করেন তার ছেলে একদিন ঠিক ফিরে আসবে। বিগত 5টা বছর ধরে দাদা ভাইয়ের জন্মদিন আসলেই মা এইভাবে দাদা ভাইয়ের জন্য তার পছন্দের খাবার রান্না করেন, আর সেই খাবার সামনে মেলে ধরে কেঁদে কেঁদে বুক ভাসান। রায়াফ রাজ্যর কথাগুলো শুনে একটা পাথরের স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। অবশেষে রাজ্যকে ফেলে দৌড়ে এমার্জেন্সি কার্ডিও কেয়ারে চলে গেল। রায়াফের এমন অদ্ভুত আচরণের কোনো কারণ খুঁজে পেল না রাজ্য। যুবরাজ দূর থেকে পুরো ঘটনা অবলোকন করে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে নজর বোলাতেই দেখতে পেল হসপিটালের গেট দিয়ে একটি কালো রঙের মার্সিডিজ গাড়ি ঢুকছে। গাড়িটি কার এটা বুঝতে বেশি বেগ পোয়াতে হলো না তাকে। নিজের এলোমেলো হওয়া চুলগুলোকে একটা স্টাইলিস্টিকের সহিত খোপা স্টাইল বেঁধে মুখে কুরুর হাসি ঝুলিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত পদে শেরহামের সামনে গিয়ে দাঁড়ালো সে। আকস্মিক যুবরাজকে এই হাসপাতালে দেখে রাগে চোয়াল শক্ত হয়ে এলো শেরহামের। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে বলে উঠল, ক্ষুধার্ত বাঘের সামনে নিজ ইচ্ছে আত্মাহুতি দিতে চাইছিস নাকি? প্যান্টের পকেটে 2 হাত গুজে ভাবলেশীন ভঙ্গিতে যুবরাজ শেষলাত্মক হাসল। এরপর শেরহামের বুকের ওপরে শার্টের খোলা বাটনটা লাগিয়ে দিয়ে বুকে চাপড় দিল। কে বলেছে তুই বাঘ? তুই তো বাঘ নস, তুই হচ্ছিস পৃথিবীর সবচেয়ে ভীতু অবলা প্রাণী। না হলে আমার পেছনে স্পাই লাগিয়ে ছবি তুলে সেই ছবি আমার বাবাকে পাঠিয়ে বাপকে দিয়ে শাসন করতে চাস আমাকে? আমাকে কি তোর স্কুলে পড়া ছোট বাচ্চা মনে হয়? যুবরাজের এমন তিরস্কারমূলক কথায় শেরহামের মাথার মগজে দপদপ করে আগুন জ্বলে উঠল। নিজেকে তার সদ্য খাঁচা থেকে মুক্তিপ্রাপ্ত অভুক্ত সিংহ মনে হচ্ছে। তবুও যথাসম্ভব মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করল। দেখ যুবরাজ, এই মুহূর্তে তোর সাথে আমার কথা বলার একদম মুড নেই। আমি মিসেস তনুজা চৌধুরীকে দেখতে এসেছি। শুনেছি তাকে এই হসপিটালে আনা হয়েছে। শেরহামের মুখে এমন ভালো মানসিক কথায় হো হো করে হেসে উঠল যুবরাজ। যুবরাজের হাসি দেখে মনে হচ্ছে পৃথিবীর সেরা জোকারের মুখে জোক শুনেছে সে। খুব হাসালি রে শেরু আজ। তোর কতগুলো ভূতের মুখে রাম নামের মতো ঠেকছে জানিস? একদম তোর ফর্মের সাথে যাচ্ছে না। যুবরাজকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না শেরহাম। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল শেরহাম। আজ রাতেই তোকে আমি আমার শেষ রূপটা দেখাবো, ফাকিং বাস্টার্ড। চেহারার মুখভঙ্গি দেখে ঠোঁট টিপে ঘোর লাগা চোখে হেসে উঠল যুবরাজ। মিসেস তনুজাকে বলে দেব নাকি তুই যে তার ছেলেকে বিভৎসভাবে খুন করেছিলিস? এবার যেন শেরহামের ক্রোধ মাত্রা ছাড়ালো। চারপাশের পরিবেশ খেয়াল না করেই নাক ফুলিয়ে চোখ লাল করে শক্ত মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি বসিয়ে দিতে উদ্যত হলো। যুবরাজের উদ্দেশ্য যেন সফল হলো। শেরহামকে চূড়ান্ত রাগাতে এক পাশে সরে গিয়ে শীষ বাজাতে বাজাতে নিজের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে শেরহামকে চোখ টিপে এসকেলেটর চেপে সাই সাই করে ছুটে চলল। তোর চোখ আমি উপড়ে ফেলবো যুবরাজ। কথাটি বলে শেরহাম গাড়ি স্টার্ট দিয়ে যুবরাজের পিছন পিছন ছুটে চলল। সকল গাড়ি ছাড়িয়ে 2টো ব্র্যান্ডেড গাড়ি সাঁই সাঁই করে ছুটে চলছে রাস্তার পর রাস্তা। না মানছে কোনো ট্রাফিক সিগন্যাল, না মানছে জ্যাম। সব কিছু পাড়ি দিয়ে শহর থেকে বেশ খানিক দূরের জঙ্গল ঘেরা পরিত্যক্ত একটা বিল্ডিংয়ের সামনে এসে থামল যুবরাজ। রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও এখানে কেউ পা মারাতে আসে না। তৃপ্তির হাসি মুখে ফুটিয়ে যুবরাজ সেই ঘরের ভারী কাঠের পাল্লার আধ ভাঙ্গা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। দিনের বেলাতেও ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। আলো থেকে হুট করে ঘরটাতে প্রবেশ করলে নিজের শরীরটা পর্যন্ত দেখা যায় না। ঘরে প্রবেশ করেই গুনে গুনে 10 কদম এগিয়ে পকেটে থাকা লাইটার বের করে আগুন জ্বালিয়ে সামান্য অন্ধকার দূর করল।
এরপর স্যাঁতস্যাঁতে দেয়ালে আটকে রাখা মশালদানি থেকে মশাল তুলে নিয়ে আগুন জ্বালিয়ে কবরের ন্যায় কক্ষটাকে আলোকিত করলো পুরো দমে। ধীরে ধীরে সবগুলো মশাল জ্বালিয়ে সিংহাসনের মতো দেখতে পুরনো একটা চেয়ারের পায়ের ওপর পা তুলে বসে একটা সিগারেট জ্বালালো যুবরাজ। সেটাতে একটা শুক টান দিয়ে আয়েশে চোখ বুজে চেয়ারে হেলান দিল। কক্ষ আলোকিত হতেই যুবরাজের শরীরের গন্ধে নিজের শিকল সমেত ঝনঝন শব্দ তুলে হিংস্র দাঁত বের করে দৌড়ে এলো সাদা কালো মিশালের সাইবেরিয়ান হাস্কি কুকুর। এসেই যুবরাজের পায়ের কাছে প্রভু ভক্ত কুকুরের ন্যায় লকলকে জিভ বের করে সবুজ হিংস্র চোখে তাকিয়ে রইল। কারণ শিকার ছাড়া এই অন্ধকার কুঠরিতে যুবরাজ কখনো আসেনি, আর মানুষের মাংস এই প্রাণীটির অত্যাধিক পছন্দের। মিনিট পাঁচেক পরে গাড়ির শব্দ শুনে সবগুলো দাঁত বের করে প্রশস্ত হাসল যুবরাজ। সাথে নেকড়ের ভয়ঙ্কর আওয়াজে উ উ করে শব্দ ডেকে উঠল কুকুরটি। আয়েশি ভঙ্গিতে বারবার সিগারেটে ফুঁকে সেগুলোর ধোঁয়া ঘরের আনাচে কানাচে ছড়িয়ে উটখ গন্ধে পুরো কক্ষ আলোড়িত করে ফেলল যুবরাজ। কিয়ৎক্ষণ বাদেই অকেজো আধ ভাঙ্গা দরজার খোলার ঘর ঘর শব্দ পাওয়া গেল। তবুও যুবরাজের কোনো নড়াচড়া পরিলক্ষিত হলো না। কুকুরটি বারবার দাঁত খিচিয়ে গড় গড় শব্দ করছে শুধু। তার যেন আর তর সইছে না। গত 3 দিনের অভুক্ত কিনা। কক্ষে কারো উপস্থিতি টের পেতেই যুবরাজ বিশ্রী শব্দে হাসল। সেই সাথে 4 পায়ে উঠে দাঁড়ালো সাইবেরিয়ান হাস্কি। সেই হাসির শব্দ বিকটভাবে প্রতিটা দেয়ালে বাড়ি খেয়ে আরও ভয়ঙ্কর সুর তুলল। হাসি শেষ হতেই বাদামি মণিযুক্ত চোখে দৃষ্টি মেলে এক পা চেয়ারের গদিতে তুলে আরেক পা লম্বাভাবে মেলে দিয়ে হাঁটুতে হাতের ভর দিয়ে গালে হাত রাখল যুবরাজ। কুকুর আর যুবরাজ দুজন দুজনের দিকে ক্রূর দৃষ্টি মেলালো। ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার ব্রাদার শেরহাম, ওয়েলকাম টু মাই হেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। বিশাল ঘন জঙ্গলে বড় বড় গাছরি আর নাম না জানা উঁচু বৃক্ষের অন্ধকার পেরিয়ে একদম শেষ মাথায় সগর্বে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত একটি প্রাসাদ তুল্য বাড়ি। দেখে মনে হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি। বাড়িটির খসে পড়া দালানে শেওলা আর পাহাড়ি বুনলতায় ছেয়ে আছে। জায়গায় জায়গায় মাকড়সার বড় বড় জালের বিস্তার। মাথার ওপরে থেকেই অদ্ভুত প্রাণীর ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে। যদিও এখন প্রায় দুপুর, কিন্তু মনে হচ্ছে ঘুটঘুটে সন্ধ্যা। মাঝে মধ্যেই বিষাক্ত সাপের হিস হিস নিঃশ্বাসের শব্দেও কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে। কোনো সাধারণ মানুষ তো দূরে থাক, পৃথিবীর সর্বশেষ যেই সাহসী ব্যক্তি অবশিষ্ট আছে সেও হয়তো এখানে পা মারাতে আপত্তি জানাবে। প্রাসাদতুল্য সেই বাড়ির বেজমেন্ট জুড়ে মানুষের পচে যাওয়া রক্ত আর মাংসের বিশ্রী উটক গন্ধ। সেই গন্ধে 1 সেকেন্ডও টেকাও যেন দায় হয়ে পড়েছে। কক্ষের মেঝেতে দেয়ালে কিছু কিছু রক্তের ছাপ একদম তরতাজা। দেখে মনে হচ্ছে কেবলই কোনো মানুষ বা প্রাণীর প্রাণ বধ করা হয়েছে। পুরো মেঝে জুড়ে মানুষের খাবলা খাবলা হাড়যুক্ত মাংস আর হাড় পড়ে রয়েছে। আলো বা রোদ কিছুই প্রবেশ না করার কারণে রক্তগুলো শুকিয়ে যাবার বদলে জমাট বেঁধে পোকা জন্ম দেবার উপক্রমও হয়েছে। ভ্যাপসা গরম স্যাঁতস্যাঁতে পরিবেশ, অপরিচিত পোকামাকড় আর পচা গন্ধে যে কারো পেট গুলিয়ে বমি আসতে সেকেন্ড সময়ের ব্যবধানও লাগবে না। কিন্তু দুজন জলজান্ত লম্বা চওড়া সুঠাম দেহের সুদর্শন যুবক কোনো প্রকার অস্বস্তি ছাড়াই দুজন দুজনের দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভাবখানা এমন, তারা পরিষ্কার তকতকে সুন্দর রণভূমিতে যুদ্ধের ঘোষণা করছে। যুবরাজের সাইবেরিয়ান হাস্কি কুকুরটা লাল টকটকে দাঁত, লম্বা জিভখানা বের করে গড়গড় শব্দ করতে করতে শেরহামের চারপাশে চক্রাকারে ঘুরে যাচ্ছে। যুবরাজ হুকুম করা মাত্রই যেন সে তার বিষাক্ত চোখা দাঁতগুলো জায়গা মতো বসিয়ে ছিঁড়ে আনবে রক্তের নালি। সিগারেটের শেষ টান দিয়ে যুবরাজ উঠে দাঁড়ালো। এরপর শেরহামের সামনে এসে দাঁড়িয়ে হো হো শব্দ তুলে কিছুক্ষণ হেসে মুহূর্তেই মুখে কাঠিন্য ভাব আনল। How do you feel in my hell, bro? Did you like the place? Tell me, how can I serve you? এমন জঘন্য পরিস্থিতিতে যুবরাজের এমন হেয়ালিপনা দেখে শেরহামের মাথার যন্ত্রণায় ধরে গেল। মাথার মগজে কিলবিলিয়ে ওঠা ক্রোধকে জিহ্বার ডগায় এনে শেরহাম যুবরাজের উদ্দেশ্যে বলে উঠল, এতভাবে তোকে মাটিতে মুখ থুবড়ে আছাড় খাওয়ালাম, তবুও আমার সম্পর্কে তোর জ্ঞান বোধ কিছু হয়নি নাকি?
যুবরাজ ক্রোধিত নজরে শেরহামের হাত পাকড়াও করে মুহূর্তেই জোরে টান দিয়ে শেরহামের হাত থেকে একটা লোম টেনে তুলে ফেলল নিমিষেই। সেই লোম শেরহামের চোখের সামনে তুলে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তুই আমার একটা ভালো বাঁকা করতে পারিসনি শালা। যুবরাজের কথা শুনে শেরহাম প্রচণ্ড অদ্ভুত হাসল। যুবরাজের হাত থেকে সেই টেনে তোলা লোম ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে ফিক করে হেসে দিল। তোর প্রেয়সী ম্যাগানকে কিভাবে মেরেছিলাম জানিস? আশা করি তার অ্যাপার্টমেন্টে গিয়ে সচক্ষে দেখেছিস। শালি সেই একটা জিনিস ছিল, রাতভর আদর দিয়েছিলাম, তোর জন্যও রাখতে চেয়েছিলাম, কিন্তু আমারই মন ভরছিল না, এর জন্য তোকে ভাগ দিতে পারিনি, সরি রে। বলেই আরেক চোট বিশ্রী হাসল শেরহাম। সহসাই নিজের শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে শেরহামের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। সেই ঘুষির শক্তিতে সামান্য দূরে ছিটকে গেল শেরহাম। জমাট বাঁধা রক্তে স্লিপ খেয়ে হাঁটুমুড়ে নোংরা মেঝেতে বসে পড়ল শেরহাম। এরপর ঠোঁটে হাত দিতেই আঙ্গুলের সাথে তরতাজা রক্ত উঠে এলো। শেরহামের সামনে সেই রক্ত মেলে ধরে জিভ দিয়ে চেটে ঠোঁটের রক্তটুকু গিলে নিল। এরপর অদ্ভুত ভঙ্গিতে নিষাক্ত মানুষের মতো আঙ্গুলের রক্তগুলো চেটে চেটে খেতে লাগলো। রক্ত খেতে চাস? দেব নাকি 1 গ্লাস তরতাজা উষ্ণ রক্ত? রক্তের কথা শুনতেই চকচকে চোখে কুকুরের মতো জিভ বেরিয়ে এলো শেরহামের। সেই লোভাবুর মুখশ্রীষ দেখে সশব্দে হাসল যুবরাজ। আমি তোকে এভাবে মারবো না রে শেরহাম, কারণ তুই একজন অসুস্থ পাগল। তুই রোগে আক্রান্ত। তোকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তবে আমি চূড়ান্ত শাস্তি দিয়ে তোর পাপের সঙ্গে খেলা করব। যুবরাজের মুখে নিজের সম্পর্কে এমন অমূলক কথাবার্তা শুনে রাগের পারদ চটে গেল শেরহামের। সেটা দেখে যুবরাজ যেন বেশ মজা পেল। তোকে এ পর্যন্ত কেন এনেছি জানিস? শেরহামকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়েই শার্টের কলার ধরে টেনে তুলল যুবরাজ। বাধ্য দাসের ন্যায় শেরহাম উঠে দাঁড়াতেই যুবরাজ বলে উঠল, চল তোকে দিয়ে কিছু ট্রেলার দেখাই। শেরহামকে কলার ধরে টেনে হিঁচড়ে নোংরা আবর্জনাযুক্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে চলছে যুবরাজ। সাথে কুকুরটি বিশ্বস্ত পাহারাদারের ন্যায় তাদের পিছন পিছন সতর্ক দৃষ্টিতে হেঁটে চলছে। সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই তারা একটা দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটি দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই বেশ যত্নের সহিত বানানো হয়েছে। যেই সেই দরজা নয়, একদম লোহার তৈরি ভারী পোক্ত দরজা। আর সেই দরজার সামনে ঝুলানো হয়েছে বিশাল আকারের 2টো তালা। রহস্যময় হাসি ঝুলিয়ে প্যান্টের পকেটে হাতড়ে বিশাল তালার জন্য বিশাল এক চাবির চড়া বের করে আনলো যুবরাজ। এরপর সেই চাবি দিয়ে তালা খুলতেই ভেসে এলো মানুষের আত্মচিৎকার আর বিশ্রী গন্ধ। আমাদের ছেড়ে দাও, মুক্তি দাও, আর সহ্য করতে পারছি না, বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। প্লিজ গিভ আস ফ্রিডম ফ্রম দ্য হেল। বাংলা ইংরেজি মিশেলে বিভিন্ন নারী পুরুষের আহাজারিপূর্ণ চিৎকারে কান ভারী হয়ে এলো শেরহামের। 2 হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল, প্লিজ স্টপ, আই সে স্টপ ইয়েলিং। কিন্তু কারাগারের ন্যায় বন্দিশালায় থাকা মানুষগুলো চুপ করার পরিবর্তে আরও জোরে জোরে শেরহামের নাম ধরে চিৎকার করতে লাগলো। সেই চিৎকারের আওয়াজে যুবরাজ হাহা শব্দ তুলে হাসতে লাগলো। হাসি থামিয়ে শক্ত হাতের থাবায় শেরহামের চুলের ঝুঁটি ধরে প্রত্যেকটা বন্দির কাছে নিয়ে যুবরাজ তাদের চেহারা দেখিয়ে বলে উঠল, দেখে নে ভাই, ভালো করে দেখে নে। এদের সাথে নিয়ে তো আমার গোছানো জীবনটা এলোমেলো করেছিলিস, তাই না? দেখ, আজকে আমি দিব্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তোর সাগরেদরা আমার অন্ধকার নরকে বন্দী। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। ভেসে উঠল চোখের সামনে অতীতের স্মৃতি। সে হাস্যোজ্জ্বল দিন, গোছানো পরিপাটি জীবন, নিজের বাবার চাইতেও আপন প্রীতিতুল্য ফুপা, পিছু টানহীন স্বচ্ছ ভবিষ্যৎ, আর নিজের পছন্দের মানুষকে ভালোবেসে সুখের সংসার বাঁধার তীব্র বাসনা। অতীত ভাবতে ভাবতে জল গড়িয়ে পড়ল যুবরাজের চোখ থেকে। নিজের চোখের জলগুলোকে আঙ্গুলের সাহায্যে মুছে যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমার ফুপাকে কেন গাড়ি চাপা দিয়ে মেরেছিলিস শেরহাম? সে আমাকে সন্তানের মতো ভালোবাসতো, এটাই তার অপরাধ ছিল তোর কাছে? তাকে খুন করে খুব মজা পেয়েছিলিস না? কিন্তু জানিস মায়ের মতো ফুপুকে ওই সময় আমি কিভাবে সামলে নিয়েছি? সে তো আজ পর্যন্ত জানেই না তুই যে তার স্বামীর খুনি। তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না রে শেরহাম। দেখ, যার সাহায্যে গাড়ি চাপাতে আমার ফুপাকে মেরেছিলি, সেও আমার নরকের অতিথি।
কথাটি বলেই শেরহামকে সেই ট্রাক ড্রাইভারের সামনে এনে দাঁড় করালো। শীর্ণ লোকটিকে দেখে চিনতে বেশ বেগ পোয়াতে হলো শেরহামের, কারণ একে তো কক্ষে আলো কম, তার মধ্যে লোকটি দাড়ি চুলে ভূতের মতো হয়ে রয়েছে। মোটা ফর্সা লোকটির শরীরে সমস্ত জৌলস ঢাকা পড়েছে শীর্ণতায়, চোখ দুটো গর্তে ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে কতদিনের অনাহারি সে। শেরহামকে দেখে লোকটির বন্দি কক্ষের গিল ধরে কোনো রকমে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠল। So, save me from this devil. ডেভিল বলার সাথে সাথেই যুবরাজ ঝটপট তালা খুলে ভেতরে প্রবেশ করে এলোপাথারি মারতে লাগলো মাঝ বয়সী লোকটাকে। ট্রাক ড্রাইভার মাটিতে লুটিয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত মারতে থাকলো যুবরাজ। লোকটি জ্ঞান হারাতেই সজোরে এক লাথি বসিয়ে দিল বুক বরাবর। এরপর বাইরে বেরিয়ে আবার তালা লাগিয়ে শেরহামের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ডু ইউ লাইক মাই হেল্প? সাদাব শাহিরের কক্ষের দরজার সামনে বুকে 2 হাত পেতে দাঁড়িয়ে আছে সামিনা। নবীনতার মৃত্যুর পর থেকে সাদাব শাহির খুবই কঠিন এবং সাধারণ জীবনযাপন করেন। কারো সাথে খুব একটা মিশেন না বললেই চলে। প্রয়োজন ছাড়া কারো সাথে অত মাখামাখি কথাও বলেন না। বাড়ি চাকর বাকর প্রয়োজনীয় কাজ সারার জন্য তার কক্ষে আসেন, আর মাঝে মাঝে সামিনা আসেন তার খোঁজ খবর নেবার জন্য। আজও সামিনা এসেছে, তবে খোঁজ খবর নিতে নয়, বরং নিজের ছেলের জীবনের হিসেব চুকাতে। দরজার সামনে দাঁড়িয়ে সামিনা মনের মধ্যে কথাগুলো গুছিয়ে নিলেন। কথাগুলো গুছাতে গিয়েই টসটসে চোখের জলে গাল ভিজিয়ে উঠল। সেগুলো 2 হাতের করপুটে মুছে ধীরে কণ্ঠে সামিনা বলল, ভাইয়া আসবো? রাতের খাবার শেষ করে রাতের ঔষধপত্র খেয়ে সাদাব শাহির সবাই শুতে যাচ্ছিলেন। আজকাল তার সব কিছুতেই বিরক্ত লাগে, একমাত্র ছেলের চিন্তায় প্রাণ হাঁসফাঁস করে। তবুও সে তো মানুষ, সন্তান হোক আর যাই হোক, অপরাধের ঊর্ধ্বে গিয়ে সন্তানকে ভালোবাসা সম্ভব নয়। সামিনার কণ্ঠ শুনে বিছানায় উঠতে নিয়ে থেমে গেলেন সাদাব। টেবিল ল্যাম্প ক্ষীণ আলোয় সামিনার কাতর মুখশ্রী স্পষ্ট। এত রাতে এলি যে, জরুরি কিছু বলবে? ধীর পায়ে সামিনা সাদাব শাহিরের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, নবনীতার ভাইয়ের ছেলে শেহরাম আমার ছেলের জীবনটা এইভাবে নরক বানিয়ে দিল, আর বাবা হয়ে তুমি সেটার খোঁজ পর্যন্ত নিলে না। কেমন বাবা তুমি? সামিনার এমন অদ্ভুত ভয়ঙ্কর কথায় চমকে উঠলেন সাদাব। কি বলছিস তুই এসব শামু? ভুল কিছুই বলিনি ভাইয়া। আমার ছেলের হৃদয়ে যে তুষার আগুন জ্বলছে, এটার খোঁজ কেন তুমি একবারও নিলে না? অন্যের কথা শুনে তো ঠিকই বাড়ি ছাড়া করলে আমার মানিককে, তাহলে যার জন্য আমার ছেলে নরক যন্ত্রণা ভোগ করছে তাকে কেন কিছু করলে না? মির্জা সাদাব শাহির সামিনার এসব কথার আগা মাথা কিছুই বুঝতে না পেরে অবুঝ বালকের ন্যায় তাকিয়ে রইলেন। ভাইয়ের মনোভাব বুঝতে পেরে সামিনা একে একে সব কিছু খুলে বললেন সাদাব শাহিরকে। পুরো ঘটনা শুনে সাদাব শাহির বুক চেপে ধরে বিছানায় শুয়ে পড়লেন। আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সামিনা, তুই এসব কি শোনালি আমাকে? আমি যে আমার মাতৃহীন ছেলের প্রতি অবিচার করে ফেলেছি রে বোন। কবে কবে আমার অবুঝ ছেলেটা এতটা বড় হয়ে গেল, এত বড় ঘটনার কিচ্ছুটি জানালো না আমাদের। ছোট শিশুর ন্যায় কেঁদে উঠলেন সাদাব শাহির, সাথে ডুকরে কেঁদে উঠে বুক ভিজালেন সামিনা। বেড সাইড টেবিল হাতে নিজের মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলেন যুবরাজের নম্বরে। প্রথম রিং হতেই ফোন তুলল যুবরাজ। কান্নার দমকে কথাই বলতে পারছেন না সাদাব শাহির, শুধু ভাঙ্গা গলায় ডেকে উঠলেন, আমার আব্বা।